হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে ইফ ইউ আর দ্য বিগিনার অর অ্যাডভান্স লার্নার। তুমি যদি বিগিনার স্টুডেন্ট একেবারে শুরুর দিকের একটি ছাত্র হয়ে থাকো, অথবা তুমি একটু অ্যাডভান্স মানের লার্নার বা ছাত্র হয়ে থাকো, তোমার উদ্দেশ্য যদি হয়ে থাকে ইংলিশ শেখা, তবে আজকের ভিডিওটি তোমার জন্য। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য আলোচনায় কি থাকছে। ইয়েস, আজকে তোমাদের জন্য আলোচনায় থাকছে প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করব। তবে সাদামাঠা কোনো আলোচনা নয়। নিচে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এক্সেপশনাল ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ঝটপট রেডি হয়ে যাও খাতা এবং কলম নিয়ে। যে রুলসগুলো আজকে তোমরা ব্যতিক্রম ধর্মী পাবে সেগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে। তো চলো আমরা প্রথমত জানার চেষ্টা করি প্রিপোজিশনের সাধারণ চাওয়াটা কি, প্রিপোজিশনের ডিমান্ডটা কি। প্রিপোজিশনের চাগুলো হচ্ছে মূলত এই চারটিকে আমরা প্রিপোজিশনের কমন চা বলতে পারি। যেমন প্রিপোজিশন কোনো বাক্যে বা কোনো শব্দের পরে বসে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর নাম্বার 2 হচ্ছে দুটি শব্দের মধ্যে সম্পর্ক সৃষ্টি করাই কিন্তু প্রিপোজিশনের মূল উদ্দেশ্য। নাম্বার 3, প্রিপোজিশনের অবশ্যই একটা অবজেক্ট থাকবে, তার মানে প্রিপোজিশনের পরে কিছু না কিছু একটা থাকবে, অবশ্যই সেটাকে আমরা অবজেক্ট বলছি। আর নাম্বার 4, এটা তোমরা একটু গুরুত্ব সহকারে মনে রাখবে, প্রিপোজিশনের পরে যা যা বসে না, প্রিপোজিশনের পরে কখনোই ভার্ব বসবে না, কখনো অ্যাডজেক্টিভ বসবে না, কখনো অ্যাডভার্ব বসবে না, কখনোই কনজাংশন বসবে না এবং ইন্টারজেকশন বসবে না। এই সবগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এই কয়েকটি প্রিপোজিশনের পরে কখনোই বসে না। তো এবার আমি আমার মূল আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটি এমসিকিউ টেস্ট, প্রবলেমেটিক একটি টেস্ট দিয়ে শুরু করতে চাই। টেস্টটি হচ্ছে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডার মি টু গো অ্যাহেড। এই সেন্টেন্সটাতে তোমরা টুটাকে কি বলবে? আমি টুতে আন্ডারলাইন করলাম এবং জিজ্ঞেস করছি এই সেন্টেন্সে আমরা টুকে কি বলবো। এই আন্ডারলাইনকৃত টু কি এখানে প্রিপোজিশন, নাকি এটি অ্যাডজেক্টিভ, কনজাংশন, নাকি এটি অ্যাডভার্ব? তো তোমরা একটু ধারণা করো কি হতে পারে উত্তরটি। আমি এই পর্যায়ে উত্তরটি বলছি না, একটা পর্যায়ে তোমরা উত্তর এমনিতেই বুঝতে পারবে। তো চলো সামনে এগোনো যাক। প্রিপোজিশনের 3টি গুরুত্বপূর্ণ শর্টকাট আমি প্রথমত তোমাদের জানিয়ে রাখি, যেটা প্রিপোজিশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিপোজিশনের প্রথম শর্টকাটটি হচ্ছে প্রিপোজিশনের একটি কমন দাবি রয়েছে। তো এটা আমি একটু গল্প আকারে তোমাদের বলতে পারি। ধরো তোমরা নর্মালি কিন্তু অনেক প্রিপোজিশন সম্পর্কে জানো, যতগুলো প্রিপোজিশন আছে। তো প্রিপোজিশনের ফ্যামিলির যারা সদস্য রয়েছে, ইন, অ্যাট, উইথ, তোমরা যেগুলো নর্মালি প্রিপোজিশন হিসেবে জানো, এরা সবাই একটি সেমিনারে আয়োজন করেছে, ফ্যামিলি বৈঠক বলতে পারো। ফ্যামিলি বৈঠকে তারা সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা যারা প্রিপোজিশন রয়েছি আমরা একটা নিয়ম নীতি নির্ধারণ করব যে আমাদের পরে আসলে কোথায় বা কে কি অবস্থা গ্রহণ করবে। তো সকল প্রিপোজিশন বললো যে আমাদের পরে যখন কোনো ভার্ব আসবে তখন সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি গ্রহণ করব। ওকে ফাইন, এটা সবাই মেনে নিল, ভেরি গুড। তো পাশাপাশি আরেকটু বিষয় তোমাদের জানিয়ে রাখি যে প্রিপোজিশনের পরে যখন ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যায় তখন কিন্তু তার নাম হয়ে যায় জেরান্ড, এবং জেরান্ডের ভেতরে লুকোনো থাকে নাউন। জাস্ট এইটি আমার মূল আলোচ্য বিষয় না, আমরা পরবর্তী কোনো ভিডিও ক্লাসে এটা আলোচনা করবো জেরান্ড এবং নাউন এই ব্যাপারটা নিয়ে। তো শর্টকাটে যেটা বলছিলাম, সকল প্রিপোজিশন বললো যে আমাদের পরে যে ভার্বটা হবে সে ভার্বের সঙ্গে হবে আইএনজি। ফাইন, এটা সবাই মেনে নিল। হঠাৎ করে প্রিপোজিশন 2 হাত তুলে বলছে যে আমার একটি অবজেকশন রয়েছে। তো প্রিপোজিশন 2 বলছে যে আমি আমার পরে যে ভার্বটা বসবে তার আমি বেস ফর্ম নেব। তো তোমরা লক্ষ্য করে দেখো, সকল প্রিপোজিশনের ডিমান্ড হচ্ছে আমার পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে হবে আইএনজি, কিন্তু 2 বলছে যে না, আমার পরে ভার্বের নেব বেস ফর্ম। তো এটা দেখে সকল প্রিপোজিশন তো অবাক, সকল প্রিপোজিশন রেগে গেল, এবং স্বাভাবিকভাবে যেটা হয় ফ্যামিলির সবচেয়ে তুই ছোট ছেলে, ছোট সন্তান, তো তুই এই ধরনের রুলসটা কেন নিলি? তো তাকে একটু মারধর শুরু করা হলো, তাকে বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে টুকে যে বল তুই ভার্বের সঙ্গে আইএনজি নিবি কিনা। তো একটা পর্যায়ে টু বলছে যে ঠিক আছে নিতে পারি, আমি টু আমার পরে ভার্বের সঙ্গে আইএনজি হতে পারে, তবে শর্ত হচ্ছে টু এর আগে কিছু ফ্রেজ বা ওয়ার্ড যুক্ত হতে হবে। নর্মাল শুধু যদি টু হয় তো ভার্বে বেস ফর্ম, বাট আমার আগে যদি ফ্রেজ বা ওয়ার্ড যুক্ত হয়, অর্থাৎ উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অবজেক্ট টু, এমন যদি আমার আগে কোনো শব্দ বা ফ্রেজ ইউজ করা হয় তাহলে আমি ভার্বের সঙ্গে আইএনজি নেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে প্রিপোজিশনরা যখন টুকে একটু চড়থাপড় দিয়ে দিল তখন সে ঠিকই আইএনজি নিতে রাজি হয়েছে। যাই হোক, এটা একটা ফান ছিল, তবে তোমরা একটু এভাবেই মনে রেখো। ওকে, সো এই 3টি গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিকগুলোকে আমরা এবার একটু উদাহরণ সহকারে দেখার চেষ্টা করব।
প্রিপজিশনের গুরুত্বপূর্ণ শর্টকাট উইথ এক্সাম্পলস। প্রথম যে আমাদের শর্টকাটটা ছিল যে প্রিপজিশনের পরে যে ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি হয়ে যাবে। সো এক্সাম্পলটা হচ্ছে হি ইজ অনার্ড ফর অ্যাচিভিং দ্য হায়ার ডিগ্রি। তোমরা লক্ষ্য করে দেখেছো ফর হচ্ছে একটি প্রিপজিশন এবং প্রিপজিশনের ঠিক পরে যে ভার্বটি এসেছিল তার সঙ্গে কিন্তু আইএনজি হয়েছে। তো এখানে একটু বলে রাখি, এই যে তুমি ভার্বের সঙ্গে প্রিপজিশনের পর আইএনজিটা নিয়েছো এটার নামই কিন্তু জিরান্ড। সো এটাকে কিন্তু জিরান্ডও বলতে পারি, অবশ্যই নাউনও বলতে পারি। সো আমরা জেনে নিলাম প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে যে আইএনজি হয় তার নাম হচ্ছে জিরান্ড এবং অন্য অর্থে পার্টস অফ স্পিচের দিক থেকে ভাবতে গেলে এটি হচ্ছে নাউন। ওকে, আই হোপ তোমরা শর্টকাট 1টা বুঝতে পেরেছো। এবার শর্টকাট 2। শর্টকাট 2 হচ্ছে প্রিপজিশনের পর ভার্বের বেস ফর্ম হবে। এক্সাম্পল হচ্ছে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডার মি টু গো হেড। তো আমি এই এক্সাম্পলটা দিয়েছি তোমাদের প্রথমে, কিন্তু আমি একটা উদাহরণ বা একটা প্রবলেমেটিক টেস্ট দিয়ে শুরু করেছিলাম। এইটাই সেই টেস্ট ছিল এবং ওখানে বলা ছিল যে এই টুটাকে আমরা কি বলবো। তো তোমরা বিভিন্ন রকম আনসার হয়তো বা গেস করে ফেলেছো, অনুধাবন করে ফেলেছো। তো এবার এসো আমরা একটু মিলিয়ে দেখি রাইট আনসারটা কি হতে পারে। এখানে যে টুটা আমরা আন্ডারলাইন করেছি, এই টু এর নাম প্রিপজিশন না, এটা অ্যাডজেক্টিভ না, এটা নাম হচ্ছে কনজাংশন। ইয়েস, তোমরা জেনে রাখো এখানে টুটা প্রিপজিশন নয়, এখানে টু এর নাম হচ্ছে কনজাংশন। তো আসলে কেন এটার নাম কনজাংশন হলো, আরেকটি শর্টকাট আমি তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটি নোট করে নেবে। সেটি হচ্ছে প্রিপজিশন কখনো টু এর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে এক্ষেত্রে যে তোমার টুটাকে দেখতে পাচ্ছ সেই টু এর নাম হয়ে যাবে কনজাংশন। তো এটার নাম কেন কনজাংশন হয়ে যায়? তো কনজাংশনের আমরা একটা শর্টকাট টেকনিক দেখে নিই। প্রথমে যদি কখনো একটি সেন্টেন্স থাকে, তাহলে মাঝখানে বসবে হচ্ছে কনজাংশন এবং পরে কিন্তু আরেকটি বসবে সেন্টেন্স। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কনজাংশনের একটি দাবি বা তার ডিমান্ডটা হচ্ছে প্রথমে একটি সেন্টেন্স থাকবে এবং পরে আরেকটি সেন্টেন্স থাকবে, দুটি সেন্টেন্সের মাঝখানে বসবে কনজাংশন। তো তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু মূলত আমাদের দুটি সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডারড মি আর অন্যটি হচ্ছে গো এহেড। তো এই দুটি সেন্টেন্সের মাঝখানে যে বসেছে সে হচ্ছে কনজাংশন। তাই এখানে টু কিন্তু প্রিপজিশন নয়, টু হচ্ছে একটি কনজাংশন। তো টু এর ক্ষেত্রে আরেকটি কথা বলে দিই, আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছিলাম যে টু এর পরে যা যা বসতে পারে না এমন কয়েকটা কথা বলেছিলাম। তোমরা দেখবে ওখানে বলা ছিল টু এর পর কিন্তু কখনো ভার্ব বসে না, প্রিপজিশনের পর কিন্তু কখনো ভার্ব বসে না, কথাটি এমন ছিল। তো অবশ্যই যেহেতু টু এর পরে ভার্ব বসেছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি টু এখানে প্রিপজিশন নয়, প্রিপজিশন ছাড়া অন্য কিছু। তো প্রিপজিশন ছাড়া যদি অন্য কিছু বলি তাহলে অবশ্যই হচ্ছে এটি কনজাংশন, কারণ কনজাংশনে তোমরা শর্টকাটটা দেখে ফেললে। ওকে, সো কনজাংশন নিয়ে একটু ফান করা যেতে পারে। কনজাংশনের কথা বললে আমার একটি খাবারের কথা মনে হয়ে যায়। বেসিক্যালি তোমরা হয়তো অনেকে ব্যাপারটা বুঝতে পারবে। এই কনজাংশনের এই ব্যাপারটা আমার কাছে বা শর্টকাট টেকনিকটা অনেকটা স্যান্ডউইচের মতো মনে হয়। এই কারণে স্যান্ডউইচ তোমরা জানো যে প্রথমে একটি রুটি থাকে, পাউরুটি থাকে এবং পরে শেষ প্রান্তে আরেকটি পাউরুটি থাকে আর মাঝখানে একটু কিমা বা ভেজিটেবল কিমা বা অন্য কিছু দিয়ে জাস্ট দুই পাশে দুইটা পাউরুটি দিয়ে চাপ দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি ফান করে বলতে পারি কনজাংশনটা হচ্ছে অনেকটা স্যান্ডউইচের মতো, বার্গারের মতো। ওকে, ইট ওয়াজ ফান। ওকে, সো এর পরেরটায় আমরা শর্টকাট 2 দেখব উইথ এক্সাম্পল। তো এক্ষেত্রে আমাদের শর্টকাট 3টা ছিল ফ্রেজ বা ওয়ার্ডের পর যদি টু বসে তো এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি করে দেব। সেন্টেন্সটি হচ্ছে উই অল ওয়েন্ট টু জু উইথ আ ভিউ টু সিং ম্যানি আননোন অ্যানিমালস। ওকে, তো এই সেন্টেন্সে তোমরা লক্ষ্য করে দেখো টু এর পর কিন্তু আমাদের নর্মালি ভার্বের বেস ফর্ম হয়, বাট সে আইএনজি গ্রহণ করেছে। কেন? কারণ টু এর আগে যদি কখনো ফ্রেজ যুক্ত হয়, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই জাতীয় যদি ফ্রেজ যুক্ত হয় এবং তারপর যদি টু থাকে তো এরপরে ভার্বের সঙ্গে আমরা আইএনজি করে দেব। ওকে, এই আরেকটি উদাহরণ, ইট ইজ অবজেক্ট টু চেঞ্জিং। আমরা কিন্তু টু এর পরে বেসিক্যালি ভার্বের বেস ফর্ম করি, বাট এখানে আইএনজি করেছি কেননা টু এর আগে কিন্তু একটা ওয়ার্ড আছে অবজেক্ট টু এবং সেই জন্য ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে। আশা করি তোমরা এই শর্টকাট টেকনিকটি বুঝতে পেরেছো। ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে প্রিপজিশনের আর দুটি গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক দেবো তোমাদের। প্রিপজিশনের পর আমরা জানি যে একটা অবজেক্ট বসে। তো প্রিপজিশনের পরে যেটা অবজেক্ট হয় বা অবজেক্ট অবস্থায় যেটা বসতে চায় তাকে অবশ্যই নাউন ফ্রেজ অথবা প্রোনাউন হতে হবে। তো প্রিপজিশনের পর যদি কখনো নাউন বা নাউন ফ্রেজ বসে তাহলে তুমি কি জানো একসাথে তার নাম কি হয়ে যায়? ইয়েস, তোমরা জেনে রাখো একসাথে তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। তো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করা যায়। অ্যাট লাস্ট দ্য অপারেটর ফিক্সড ইট ইন টাইম। লাস্টে কিন্তু আমরা একটা প্রিপজিশন দিয়েছি এবং তারপর একটি নাউন দিয়েছি। শর্টকাটটি লক্ষ্য করো,
প্রথমে একটি প্রিপজিশন থাকছে এবং তারপরে থাকছে একটি নাউন থাকছে। এখন আমি যদি এই ইন টাইমকে আন্ডারলাইন করে জিজ্ঞেস করি ইন টাইমটার গ্রামাটিক্যাল নেম কি, তাহলে অবশ্যই তুমি এটাকে অ্যাডভার্ব বলবে, কারণ সূত্র এটাই, প্রিপজিশনের পর যদি কোনো নাউন থাকে তাহলে তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, অ্যান্ড লাস্ট শর্টকাট টেকনিক যেটা, প্রিপজিশনের পর যদি কখনো তোমরা দুটি পাংচুয়েশন মার্কস দেখতে পাও, আই মিন ফুল স্টপ এবং প্রশ্নবোধক ইন্টারোগেটিভ চিহ্ন যদি দেখতে পাও, তাহলে কিন্তু এই প্রিপজিশনটির নাম হয়ে যাবে অ্যাডভার্ব। চলো উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করা যায়। এখানে আমি একটি এমসিকিউ দিয়েছি তোমাদের জন্য। এমসিকিউটি হচ্ছে হোয়ার ডাজ শি লিভ ইন। এই সেন্টেন্সে তোমাদের লাস্টে ইনে আন্ডারলাইন করা হয়েছে এবং প্রশ্ন করা হচ্ছে আন্ডারলাইনকৃত ইনটির নাম কি, এটি কি প্রিপজিশন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি নাউন, নাকি হচ্ছে অ্যাডভার্ব। তোমরা অনুধাবন করো। আশা করি এই শর্টকাটটির দিকে নজর দিলে তোমরা অনায়াসে বুঝতে পারবে রাইট আনসার কি হবে। ইয়েস, এই ইনের নাম হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ প্রিপজিশনের পরে একটি পাংচুয়েশন মার্ক যুক্ত হয়েছে, যেটি হচ্ছে প্রশ্নবোধক, আই মিন ইন্টারোগেটিভ একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে। সো অবশ্যই এটির নাম হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই ছিল মূলত প্রিপজিশনের এক্সেপশনাল ব্যবহার। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শুধু এটুকুই বলবো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো দ্রুত তুমি বুঝতে পারবে। তো তোমরা সবাই অনেক ভালো থাকো, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে।